আমার মতো এরকম পাগলা মেজাজের কেউ আছো তোমরা? এই তো দেখো আজকে মন চেয়েছে পিঠা বানাবো, রাত 10টা বাজে শুরু করে দিয়েছি। আমার মতো এরকম পাগলার যুগ কাদের কাদের আছে বলো তো, একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তাহলে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে তোমাদের সঙ্গে একদম অন্যরকম একটা ব্লগ শেয়ার করব। তো হঠাৎ করে মনে হলো একটু পুলি পিঠা করি, যেহেতু শীত অলমোস্ট শেষের পথে। ঢাকা তো তেমন একটা শীত পড়ে না। তো এটার জন্যই হচ্ছে মানে ভাবলাম যে আজকেই বানাই। আর রাতে বানালে সকালে দেখা যায় মোটামুটি একটু ঠান্ডা হয়ে থাকবে, সেটা ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। আর যদি ঠান্ডা নাও হয়, ফ্রিজ তো রয়েছেই, ফ্রিজ থেকে ঠান্ডা করে নিব। তবে পুলি পিঠা বানানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নারকেল। তো আমার কাছে কিন্তু নারকেল কুড়ানোর কোনো মেশিন বলো, হাতে কি বলো এটাকে, হাত দিয়ে কুড়াই যে নারকেল কুড়ানি, ওটাও কিন্তু নেই। বাট তবুও আমি পুলি পিঠা করেছি, আর সেটা কিভাবে করেছি, নারকেলটা কিভাবে কুড়িয়েছি তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করব। আর হ্যাঁ, কোরানি ছাড়া নারকেল কিভাবে কোরানো যায়, নর্মালি হচ্ছে নারকেলটা আমি কখনোই কোরাইনি, অভ্যাস নেই আমার, করা হয়নি। তবে আজকে যেহেতু ভাবলাম পিঠা করব, তো নারকেল কুড়ানি ছাড়াই আমি কিভাবে নারকেলটা কুড়িয়েছি চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তবে হ্যাঁ, তোমরা কিন্তু একটা টিপসও পেয়ে যাবে। যাদের বাসায় আমার মতো নারকেল কুড়ানি নেই, তো দেখা যায় নারকেল কুড়ানির জন্য পিঠা করতে পারছো না, তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আর সেটা কি, সেটা জানতে হলে তো ফুল ব্লগটা দেখতে হবে। সো তোমরা সঙ্গে থাকো, আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। এই তো দেখো অপেক্ষা না করিয়ে শুরু করে দিয়েছি, তোমাদের আর কতটুকু অপেক্ষা করাবো। দেখো আমি কি দিয়ে নারকেলটা কুড়াচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার মনে হয় এরকম একটা মাছের আঁশ ফালানোর কি বলবো যন্ত্র তোমাদের সবার ঘরেই আছে, কম বেশি। তবে আমার ঘরে নেই। আর এটা হচ্ছে কবে কিনেছি আমি নিজেও জানি না, 10 টাকা দিয়ে কিনেছিলাম এতটুকু মনে আছে, ভ্যানগাড়ি থেকে বহুত বছর আগের কথা। কিন্তু এটাই বাসা চেঞ্জ করার চক্করে খুঁজে পেয়েছি। আর দেখো নারকেলটাও কোরাতে পারছি না, বারবার বাঁকা হয়ে যাচ্ছে, যেহেতু এটা খুবই নর্মাল। আর কোনো ওয়েও নেই, যেহেতু আজকে আমি নিয়ত করেছি আজকে পিঠা বানাবো, দেন আজকে বানাবোই। আর ফ্রিজও একটুখানি নারকেল আছে। আর এই এক আচার যদি কোরাতে পারি তাহলে মোটামুটি আমাদের দুজনের জন্য খুব ভালো পরিমাণের একটা পিঠা কিন্তু তৈরি করতে পারবো। যে বাবা সেই কাজ শুরু করে দিয়েছি। আর এই তো আমার ইউনিক পদ্ধতি, তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। যদি কারো বাসা নারকেল কোরানি না থাকে, তখন আমার মতো এই শর্টকাট টেকনিকটা ফলো করতে পারো। তবে আমার কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এটা বাঁকা হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে এটা ভেঙে যাক, তাতে আমার কোনো সমস্যা নেই, বাট আমার কাজটা হয়ে যাক। আমার হাজব্যান্ড তো এটা দেখে রীতিমতো হাসছিল যে তুমি কি এটা দিয়ে পারবে, তো আমি বললাম হ্যাঁ উঠছে তো, পারবো না কেন। তবে হ্যাঁ, একটু জোর দিয়ে দিলে একদমই বাঁকা হয়ে যাচ্ছে, তাই একটু আস্তে আস্তে কিন্তু আমার করতে হচ্ছে। আর এটা যেহেতু একটু ধারালো টাইপেরই আছে, তবে খুব একটা খারাপ হচ্ছে না, একটু মোটা হচ্ছে, বাট ভালোই হচ্ছে। আই থিঙ্ক আমাদের দুজনের জন্য মোটামুটি কয়েকটা পিঠা বানাতে পারবো এই এক আচা নারকেল দিয়ে। আরেকটা রেখে দিয়েছি ফ্রিজে, ওটা দেখা যাক পরে কিভাবে খাবো কি করব জানি না। আপাতত যেটা কাজ করছি সেটা শেষ করি। তো এই তো একটু প্রেশার দিতে হচ্ছে, বারবার বাঁকা হয়ে যাচ্ছে। আমি একটু কষ্ট করেই করেছি, বাকিটা হচ্ছে যখন একটু শেষ পর্যায়ে আসছে তখন এই তো কালো কালো এগুলো উঠে যাচ্ছিল নারকেলের, তাই আমি চামচ দিয়ে বাকিটা করে নিচ্ছি। এখন আর ওটা দিয়ে হবে না, দেখো কত সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে গুড় নিয়েছি, খেজুরের গুড়। এই তো এই গুড়টা কিন্তু ভীষণ মজা ছিল, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে অর্ডার দিয়ে। 2 কেজি এনেছিল, মনে হয় 700 টাকা নিয়েছিল, 350 করে। আজকে পিঠাটা তৈরি করব এই গুড়টা দিয়েই, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই তো এখন হচ্ছে নারকেলটা ভেজে নিব। ওখানে দেখতে পেয়েছো একটা নারকেলের একটা ছোট্ট একটা চাকার মধ্যে আছে, এটা ডিপ ফ্রিজে ছিল তাই এটা জমে গিয়েছে। যদি একটু আগে বের করেছি, বাট এখনও এটা নর্মাল হয়নি, তো ভাবলাম কেননা চুলার আজই এটা নর্মাল হয়ে যাবে। আর এটার মধ্যে অবশ্যই একটু গুড় দিব। এই তো গুড়টা কিন্তু আমি এখানে একদম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি বলতে পারো বটি দিয়ে। এখন হচ্ছে নারকেল আর গুড়টাকে অল্প আজে আমি একটু নেড়ে চেড়ে হচ্ছে এটাকে রান্না করব বলতে পারো। গুড়টা দেখা যায় নরম না হওয়া পর্যন্ত এটাকে একটু আশাই নিব। একটু আশাস হবে যখন, তখন নামিয়ে ফেলবো। বেশি আবার ভাজা ভাজা করতে গেলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে, যখন এটা নর্মাল হবে ঠান্ডা হয়ে যাবে তখন একদম হার্ড হয়ে যাবে, তাই ওটা খেয়াল রেখে এই কাজটা করতে হবে। আর আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি, কারণ এটা একটু গলতে সময় লাগবে, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, হার্ড হয়ে আছে।
এই ফাঁকে হচ্ছে আমি এই তো আটার কাইটাও করে নিয়েছি। খুবই অল্প পরিমাণে পিঠা বানাবো, 2 কাপের মতো আটা ছিল, ওটা দিয়েই তৈরি করব। আর যেহেতু আমরা দুজন মানুষ, খুব একটা বেশি লাগেও না, তাই যখন মন চায় তখনই কিন্তু শুরু করে দিতে পারি। বাই দ্য ওয়ে, ভিডিওর এই পর্যায়ে যদি কেউ থেকে থাকো, লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিয়ে দিও। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করে, যদি মন চায় সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এই তো আটার কাইটা করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটা একটু রেস্ট দিব, মানে ঠান্ডা হওয়ার জন্য। গরম গরম তো একদমই আমি ধরতে পারি না, তো একটু যখন মানে হালকা গরম থাকবে তখন হচ্ছে এটাকে আমি মেখে নিব। তো এখন মোটামুটি করে মানে পুরাটাই কিন্তু করা হয়ে গিয়েছে, খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বাকি কাজটা আমি অফ ক্যামেরা করে সরাসরি পিঠা বানাতে চলে যাচ্ছি। দেখো এই তো নারকেলের গুড়টা কীভাবে আমি করে নিয়েছি। আর যেহেতু পাকন পিঠা বানাবো, সরি পাকন পিঠা না, আমি পুলি পিঠা বানাবো আজকে, দুধ পুলি। তো তার জন্য এই তো হাতে করে একটু আটা নিচ্ছি, আর এখানে হচ্ছে ছোট্ট একটা শেপ করে নিচ্ছি রুটির। যেহেতু হাত দিয়ে বানাবো, অনেকে হচ্ছে এটা রুটি বেলেও তারপরে হচ্ছে কেটে বানায়। তো আমি নর্মালি আমার মনে হয় এভাবে ইজি হয়, আর আমি দেখি সবাইকে এভাবেই বানায় আমাদের এলাকায়। আবার অনেকে হচ্ছে দেখা যায় কি রুটিটা আগে করে তারপরে ছোট ছোট করে কোনো গ্লাস বা কাঁটা দিয়ে কেটে তারপরে হচ্ছে করে। আমার মনে হয় যার কাছে যেমন মনে হয়, ইজি মনে হয়, সে সেভাবে করে। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যেভাবেই করতে হবে, যার যেমন ভালো লাগে, যে যেভাবে পারে। সো আমি যেভাবে পারি ওইভাবেই করছি। এই তো একটা কিন্তু দেখো আমার হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছোট্ট প্রিন্সেসও চলে আসছে আমার সঙ্গে মানে বানানোর জন্য। তো ওকে হচ্ছে আমি একটুখানি আটা দিয়ে দিলাম যে তুমি চলে যাও, একা একা করো। কিন্তু না, সে যাবে না, সে আমার সঙ্গে বসে বসে বানাবে। মানে মেইন কথা হচ্ছে আমাকে সে ডিস্টার্ব করবে বসে বসে। তো যাই হোক, সে তো হচ্ছে চলেই আসছে, তাকে তো আর বের করতে পারবো না। তো আমি মাঝখানে বললাম ঠিক আছে, আমি একটু পানি খেয়ে নিই, তুমি আমার হচ্ছে পিঠাগুলা একটু চেক দিয়ে রেখো। তো সে বলতেছে আমি দেখে রাখবো যাতে বিড়াল না আসে, কেউ না খেতে পারে। তো এদিকে বিড়াল আর কোত্থেকে আসবে, আমি তো বুঝতে পারছি সে আমার এগুলোকে ধরবে, ধরে নাড়াচাড়া করবে। বাট যেটা ভেবেছিলাম সেটাই করেছে। কয়েকটা তৈরি করেছিলাম, সেগুলা সে আবার ধরে নিজে নিজে প্রসেস করেছে। মানে আমার বানানোর উপর দিয়ে সে আবার একটু ডলাডলি করেছে হাত দিয়ে, তার জন্য দেখা যায় ম্যাক্সিমাম পিঠাগুলাই না বাঁকা হয়ে গিয়েছে। আর কেমন হয়ে গিয়েছে দেখো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি আর বানাবোই না, তুমি বানাও। খুব রাগ হচ্ছিল পিঠাগুলা দেখে, একদম বাঁকা টাকা করে দিয়েছে ধরে। দেন ভাবলাম কেননা পুলি পিঠা সবসময় কেন একই শেপে বানাতে হবে, আজকে আমি মানে শেপটাই চেঞ্জ করে ফেলি। আমি একটু গোল গোল করে বানাবো, যেই ভাবা সেই কাজ। পুলি পিঠা হলেই তো হলো, তাই না? দুধ পুলি যেহেতু বানাবো, সো এটাকে লম্বা লম্বা করেই যে করতে হবে ব্যাপারটা কিন্তু তা নয়। তাহলে আজকে আমি গোল করেই শুরু করি না কেন, মানে আমার হচ্ছে মনের অবস্থা বুঝতে পারছো। এই তো মাঝখানেই কিন্তু ডিসিশন চেঞ্জ করে নিয়েছি যে এখন হচ্ছে আমি সবগুলো গোল গোল করে বানাবো। আর যেভাবে সেই কাজ, আমি কিন্তু এই তো একটা বানিয়ে নিয়েছি দেখো, আরেকটা বানাচ্ছি। মানে ওই শেপের মতো করেই দুইটা করে দিতে হচ্ছে। আগে যেমন একটু বেশি আটা নিতাম, এখন একটু কম আটা নিয়ে দুইটা করেছি আর কি। সেম আটার মধ্যেই কিন্তু দুইটা পার্ট করে নিয়েছি আমি। তো এখন হচ্ছে আমি গোল গোল পুলি বানাচ্ছি। তোমরা তো সবসময় হচ্ছে নর্মাল সাইজের পুলি করো, তো আমি একটু ইউনিক ভাবে তৈরি করছি বলতে পারো। তো আমার হাজব্যান্ডটা দেখে হাসছিল যে তুমি মাঝপথে এসে কি থমকে গেলে। আমি বললাম থমকে যাই না, ডিসিশন চেঞ্জ করে নিয়েছি। যেখানে শেষ হয় সেখান থেকে শুরু করতে হয়। যেহেতু আমার 5-6টা পিঠা বানানো হয়ে গিয়েছে আর এগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই আর আমি মানে ওই শেপটাই চেঞ্জ করে ফেললাম। এখন হচ্ছে আমার মন মতো করে শেপ দিচ্ছি। তো ওদের হাসছিল যে বানাও, তুমি যেভাবে বানাও, তুমি বানালে সেটাই মজা লাগবে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে, সেটা হচ্ছে মাঝে মধ্যে হয় না, হাতের কাজ কিন্তু সবসময় একরকম হয় না। খাবার রান্না করলে অনেক সময় লবণ একটু বেশি হয়ে যায়, বা কখনো একটু কম হতে পারে, বা দেখা যায় ভাত অনেক সময় নরম হয়ে যায় অন্য কাজের দিকে মনোযোগ থাকলে। আমাদের কিন্তু হামেশা এরকম ছোট ছোট ভুলগুলো হয়ে থাকে। তো আমার হাজব্যান্ড কখনোই আমাকে কোনো কমপ্লেন করে না। যেদিন একটু রান্না খারাপ হয় সেদিনও আমাকে আরও জিজ্ঞেস করে আমার শরীর ঠিক আছে কিনা, আমি ঠিক আছে কিনা, মন খারাপ কিনা। বাট কখনোই চিল্লাচিল্লি করে না। তবে আমাদের বাড়ির কথা যদি বলি, আমার আব্বু, আমার চাচারা, তারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি বার্গেনিং করে, যেটা মোটেও ভালো লাগে না। মানে কোনো দিন রান্নাবান্না খারাপ হলে তারা একদমই খেতে পারবে না, নিতে পারবে না, কথা শোনাবে। এনিওয়েজ, আমার সবগুলো পিঠা দেখো তৈরি করে হয়ে গিয়েছে। আর আমার ইউনিক পিঠাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবে। তোমরা এটার নাম দিতে পারো ইউনিক হচ্ছে পুলি পিঠা। তো যাই হোক, গোল পুলি পিঠা বলতে পারো। প্রথমবার যেহেতু তৈরি করছি, এভাবে কখনোই করা হয়নি। গুড়টা তো আমি আগে চুলায় দিয়ে রেখেছিলাম, আর এটা খুব ভালোভাবে গলে গেছে, রান্নাও হয়ে গিয়েছে। অনেকটা পানি দিয়ে বসিয়েছিলাম। দুধটা তো পরে অ্যাড করবো। এই তো একটু বলকের মধ্যে আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি, কারণ একসঙ্গে সব দিলে লেগে যাবে। তাই একটা করে ভেসে উঠবে আর আমি একটা করে দিয়ে দিব। সবগুলোই আস্তে আস্তে করে একদম মানে দিয়ে দিব।
আমার তো এই পিঠা বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গিয়েছে। সেটার একটা রিজন আছে, কারণ আমি শুরুই করেছি 10টা বাজে। হঠাৎ করে মনে হলো যে একটু পিঠা করি। আর এমনিতে দেখা যায় ভিডিও করা আছে, বাট এডিটিং করা হয়নি। তো আজকে ভাবলাম কেননা একটু পিঠার ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু এটাই বানাচ্ছি। বাকি ভিডিওগুলো থাকুক, যখন এডিট করব মানে সময় পাবো তখনই দিব। তো এই যে মাঝে মধ্যে আমার এই পাগলামি মানে স্বভাবটা আছে, যখন যেটা মন চায় সেটাই করে ফেলি। পিঠা তো হচ্ছে ওইদিকে, আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। দেখা যায় খুব একটা সময় লাগবে না, সিদ্ধ আটার পিঠা তো খুব সময় লাগে না। তো তার ফাঁকে ফাঁকে আমি এই তো কাজগুলো করে নিচ্ছিলাম। অনেকগুলো থালাবাটি জমেছে, পিঠা বানিয়েছি তার কতগুলো পাতিল হয়েছে, খাবার দাবার খেয়েছি তার কতগুলো হয়েছে। তো এই তো সবগুলো ক্লিন করে নিচ্ছি। বেসিক্যালি হচ্ছে রাতের কাজগুলো আমি রাতেই করে রাখি, আর রাতে রান্নাঘরটা গোছানো থাকলে সকালবেলা কিন্তু খুব একটা সমস্যা হয় না নাস্তা বানাতে। মানে খুব ইজিলি সব কাজ কিন্তু করা যায়। রাতে যদি ক্লিন করে রাখা যায়, সকালবেলা পরিপাটি একটা রান্নাঘর কিন্তু আমরা পেতে পারি। আর সেটা কিন্তু আমাদের সবারই ভালো লাগে। যখন ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম রান্নাঘরে ঢুকতে হয়, তখন রান্নাঘরটা গোছানো থাকলে কিন্তু মনটাও ফ্রেশ লাগে, একদম ভালো হয়ে যায়। সব কিছু পরিপাটি থাকলে কিন্তু নাস্তাটাও খুব দ্রুত বানানো যায়। তবে মাঝে মধ্যে আবার দেখা যায় কি, যেদিন হচ্ছে রাতেবেলা গুছিয়ে না রাখি, সেদিন কিন্তু সকালে অনেকগুলো কাজ জমে থাকে। তখন না একটা হজবর অবস্থা হয়ে যায়, নাস্তা বানাতেও লেট হয়ে যায়, একটা তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। তাই একটু কষ্ট হলেও আমি রাতের কাজগুলো রাতে গুছিয়ে রাখি, রান্নাঘরটা একদম পরিপাটি রাখি। দেন সকালে যেহেতু আমাদের ভারী নাস্তা খুব একটা খাওয়া হয় না, চার পাতের টালতে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখি আমি। ঘুম থেকে উঠেই যাতে হচ্ছে এক চুলায় পানি বসিয়ে দিতে পারি, অন্য চুলায় অন্য কোনো কাজ করতে পারি, নাস্তা বানাতে পারি। তো এই কাজগুলো গুছানো থাকলে, আর রাতে যদি মানে প্রিপারেশন থাকে সকালে কী নাস্তা বানাবো বা কী খাবো, তখন কিন্তু আরও বেশি ইজি হয়ে যায় কাজগুলো করতে। আমার হাজব্যান্ডকে যেহেতু সকালে আমি খাবার দিয়ে দিই, তো রাতের বেলায় কিন্তু আমি কি দিয়ে দিব সেটা আমার মাথায় থাকে, এটা গুছিয়ে রাখি। দেখা যায় আমি পাতিলের মধ্যে চালটাও রেখে দিই, যাতে সকালে ঘুম থেকে উঠেই পাতিলটা চুলার মধ্যে থাকে, আমি নিয়ে চালটা ধুয়ে বসিয়ে দিতে পারি। মানে এতটা পর্যন্ত গুছিয়ে রাখি, বুঝতে পারছো, সকালবেলা আমার একদমই পারা লাগে না। তো আমার মনে হয় এটা আমাদের গৃহিণী যারা আছি সবার জন্য এটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কাজ, রাতে কাজগুলো রাতে কমপ্লিট করা। সময়ের কাজ সময় করলে কিন্তু মানে হাতে অনেকটা সময় পাওয়া যায়। ইভেন বাসাটাও গোছানো থাকে, একদম ফ্রেশ মনে হয়। অলসতায় পড়ে গেলে না একবার, তখন দেখবা কি অনেক কাজ জমে যায়, কাজ করতেও ভালো লাগে না, প্রেশানির মধ্যে থাকতে হয়, তাড়াহুড়া, মেজাজও খারাপ থাকে, মনটাও মানে একটা খিটখিটে ভাব থাকে। তাই এই তো আমার পিঠা হচ্ছে, আর আমি আমার রাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি, আমার রান্নাঘরটা একদম পরিপাটি করে ফেলছি। যদিও এই শীত আসার পর থেকে সময়ের কাজগুলো সময় করে থাকি, কয়েকদিন তো এই যে বাসা পাল্টানোর মানে চক্করে দেখা যায় সব কিছু এলোমেলো ছিল। তো এখন দেখা যায় রান্না বান্না খাওয়া দাওয়া মানে যখনই কাজ তখনই করে রাখি, দেখা যায় দিন শেষে অনেকটা সময় পাই। তবে এই তো এখনও পর্যন্ত দেখা যায় কি মোটামুটি আলহামদুলিল্লাহ গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু নিত্য প্রয়োজনীয় কাজগুলোই বাকি রয়েছে। মানে প্রতিদিন যেই কাজগুলো করে থাকি, খাবার দাবার রান্না বান্না, মানে এই কাজগুলাই, এক্সট্রা আর কোনো কাজ নেই, সব কিছু মোটামুটি করে গুছিয়ে নিয়েছি। তাই ভাবছি কালকে থেকে একটু সেলাই মেশিনেও বসবো, মানে টুকটাক সেলাই কাজও শুরু করব। অনেকগুলো কাজ কিন্তু জমে আছে, সেই দেখা যায় আগের বাসায় শুরু করেছিলাম, সেই কাজগুলো এখনও শেষ করতে পারিনি। ছোট্ট একটা কাঁথা সেলাই করা শুরু করেছি, সেটাও কিন্তু শেষ হয়নি। তো এই তো একটু একটু করে এখন বাড়তি কাজগুলো শুরু করব, যেহেতু ঘরটার গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তোমাদের সঙ্গে হয়তো একদিন এরই মধ্যে শেয়ার করব আমার বেডরুমটা আমি কীভাবে গুছিয়েছি, ইভেন আমার ছোট্ট প্রিন্সেসের রুমটা কীভাবে গুছিয়েছি। যাই হোক, এই বাসায় আসার পরে তো আর দেখানো হয়নি ঘরের কাজ, যেহেতু তার মধ্যে থাকি, ফার্নিচার ক্লিন, রুম ঝাড়ু দেওয়া, গুছানো, এগুলো আমি অফ ক্যামেরাই করে নিই। তো এই তো এখন থেকে একটু একটু করে সব শেয়ার করব। যাই হোক, আমার থালাবাড়ি ধুতে ধুতে আমার পিঠাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর দুধটা আমি লাস্টে অ্যাড করছি, যাতে হচ্ছে সমস্যা না হয়। যেটা বলি, অনেক সময় হচ্ছে গুড় যদি সমস্যা থাকে দুধটা তাহলে ফেটে যায়, তখন পুরো পিঠাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি সবসময়, এটা আমার মার থেকে শেখার ট্রিক্স, দুধটা আগে গরম করে একদম ঘন করে নিয়েছি, দেন এখন হচ্ছে পিঠার মধ্যে জাস্ট ঢেলে দিয়েছি। দেখো আমি কীভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছি। তবে হ্যাঁ, আমার 2-3টা পিঠা কিন্তু ভেঙে গিয়েছে, যেগুলো একদম প্রথম অবস্থায় বানিয়েছিলাম। আর মানে নর্মালি হচ্ছে যেরকম থাকে দুধ পুলি, সেই শেপেরই 2-3টা পিঠা ছুটে গিয়েছে মনে হলো আমার কাছে। তো যাই হোক, এই তো রাতেবেলা দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, আমার কিচেনটা একদম পরিপাটি আছে। আর রান্নাঘরটা পরিপাটি থাকলে কিন্তু মানে নিজের কাছে একটু ফ্রেশ লাগে, শান্তি লাগে। ঘুমানোর আগে একটু আমার হাজব্যান্ড বললো একটু রং চা দিও, একটু চায়ের পানি বসিয়েছি, দুজনে চা খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার হাজব্যান্ডের আবার চা খেয়ে ঘুমালে নাকি ঘুমটা ফ্রেশ হয়, তবে সবার থেকে শুনি চা খেলে নাকি ঘুম হয় না।
বাট নিজের বাবার কাছে এটা উল্টো, সে যা খেয়ে আরও আরামে ঘুমায়। তো মোটামুটি এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর একটু পানিও স্টক করে রেখেছি ঘুম থেকে উঠে, যাতে আমার মানে সমস্যা না হয়। অনেক সময় হয় কি, দেখা যায় মোটর সাথে 5 মিনিট 10 মিনিট লেট হয়ে যায়, তখন আমি আমার কাজগুলো করতে পারি, আমার যাতে ওয়েট করতে না হয়। এই পাতিলা দুধ গরম করেছিলাম, আর এটা উঠছে না, চারপাশে একটু বেশি লেগে গিয়েছে, তাই একটু পানি দিয়ে রেখেছি। মোটামুটি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এই তো ময়লার পলিথিনটা বাইরে রাখিনি, অনেক সময় বিড়ালে দেখা যায় নষ্ট করে ফেলে। আমার হচ্ছে বাইরের জন্য একটা ঝুড়ি কিনতে হবে, আলাদা কেনা হয়নি। তো মোটামুটি সব কিছুই আলহামদুলিল্লাহ গুছিয়ে নিয়েছি। রাতের তেমন আর কোনো কাজ নেই, এখন জাস্ট চাটা খাবো, দেন ঘুমিয়ে পড়বো। আর পিঠার ফাইনাল লুকটা কিন্তু তোমাদের দেখানো হয়নি, সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিব। তবে হ্যাঁ, আমার পিঠা যদিও অল্প বানিয়েছি, খুবই মানে নর্মাল করে, তবে পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যেহেতু এটা একটু ইউনিক শেপের, এটা নাকি ভালোই লেগেছিল। আর এই পিঠা কিন্তু আমি দাওয়াত করেও আমার আগের বাসায় খাইয়েছি আপুদের। বলতে পারো এতটুকু পিঠা আবার দাওয়াত দিয়ে খাওয়াইছো মানুষকে, এটা কি হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। আসলে আল্লাহ বরকত দিলে সব কিছু হয়ে যায়। আমরা কিন্তু এই পিঠা মানে অনেকেই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কেমন হয়েছে আজকে ব্লগটা কমেন্ট করে জানিয়ে দিও। বরাবর ছোটোবেলা থেকে আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি। তো আমার পিঠা তার জন্য একটু বেশি মিষ্টি হয়, যেহেতু গেস্টদের খাওয়াবো, তাই ওটা মাথায় রেখে এবারে মিষ্টিটা অ্যাডজাস্ট করেছি। যাই হোক, এই তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। আর আমার পিঠাটা কেমন হয়েছে, তোমরাও চাইলে আমার মতো এরকম ইউনিক টাইপের করে হচ্ছে দুধ পুলি বানাতে পারো। আমার কাছে তো ভালোই লেগেছে, আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ হয়েছে। এনিওয়েজ, আজকে আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।